সেই সময় ৮০-র দশকে তো কলকাতায় যেমন আপনি বললেন যে মস্তানদের একটা রাজত্ব তৈরি হয়েছিল এবং তাদের ধরার জন্য স্পেশাল সেল, সেই সময় তো প্রচুর ডাকাতিও হচ্ছিল। হ্যাঁ, সাবসিকুয়েন্টলি এই মস্তানরা মোটামুটি ধরা পড়ে কিছুটা যখন কমে যায় তখন আমরা ডাকাতি ডিটেকশনের দিকে নজর দিলাম। সেটা এআরএসএ থেকেই? না, ওই এআরএসের ভেতরে স্পেশাল সেল একটা ছিল আচ্ছা আমাদের। আচ্ছা, যারা আমরা বসতাম এআরএস অফিসে, কিন্তু সেলটা আমাদের আলাদা, মানে আমাদের কাজটা কমপ্লিটলি আলাদা, এআরএসের সঙ্গে কোনো সম্পর্ক মানে ছিল না। অনেকটা স্পেশাল অপারেশন গ্রুপ টাইপ আর কি, মানে যারা যে কোনো ক্রাইম হবে সেটার এগেনস্টেই তারা কাজ করবে। তো সেই সময় ডাকাতদের ধরার কোনো ঘটনা আছে বা কোনো একটা ঘটনা সেই সময় তুষার বা এরকম কোনো একজন না, নটোরিয়াস? তুষার তো পরে, আমি বলছি এই সাহেব শঙ্করের সময় না খুব মজার ঘটনা ঘটেছিল। সেটা বলুন। সাহেব শঙ্করকে ধরেছিলাম, ওদের গ্রুপের আর একটা ছেলের নাম ছিল, নামটা আমি ভুলে যাচ্ছি, ওকে নিয়ে আমাদের যাওয়ার কথা। আর একটা আসামি তারাতলায় কোনো একটা কারখানায় চাকরি করে, আচ্ছা, সেখানে যাব আমরা ধরতে। আচ্ছা, মানে ডাকাতিও করছে আবার চাকরিও করছে। তো আমরা গিয়ে পৌঁছেছি, তো আমাদের সঙ্গে বিশ্বনাথ মাহাতো বলে একজন কনস্টেবল ছিল, রোগা একদম। তো ওকে আসামিকে দিয়ে আমরা বলেছি তুমি থাকো গাড়িতে। মানে যে আইডেন্টিফাই করে দেবে আইডেন্টিফায়ারকে রেখে দিয়েছেন? না, আচ্ছা, কনস্টেবল উইথ দ্যাট আসামি। আচ্ছা, আসামি ওই জায়গাটা দেখাবে। আচ্ছা, জায়গাটা দেখাবে। এবারে আমরা ঢুকে পড়েছি ফ্যাক্টরির ভেতরে। ঢুকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখি যে পেয়েছি, ও দৌড়ে পালাচ্ছে। পালিয়ে আমরা ধরে নিয়েছি। একখানা পাঁচিলে একখানা ফোকর মতন ছিল, ওই দিকে দৌড়চ্ছিল, আমরা ধরে নিয়েছি ওকে ভেতরে। ধরে ঘুরে দেখি বিশ্বনাথ মাহাতো আমাদের সঙ্গে, কনস্টেবল। আসামি কোথায়? বললো স্যার কোথায় গেল আমি জানি না, ও তো বেরিয়ে গেল। মানে আসামিকে তো দিয়েছেন ওকে পাহারা দেওয়ার জন্য। এবারে আমরা বেরিয়ে এসেছি বাইরে, দূর থেকে দেখি আসামি বলছে স্যার আমি আছি, এখান দিয়ে পালানোর রাস্তা আছে বলে আমি এখানে দাঁড়িয়ে আছি। মানে আসামি নিজে গার্ড দিচ্ছে যাতে আরেকটা আসামি না পালিয়ে যেতে পারে। ও জানে যে ওখান দিয়ে পালানোর একটা রাস্তা আছে, সেটা তো আমরা জানতাম না, সেই জন্য ও ওখানে চলে গেছে। কি বলছেন আপনি? তখন এরকম ছিল? এটা কি মানে জানি না, আমি সেই সময় বোধহয় অপরাধের মনস্তত্ত্ব বোধহয় এরকমই ছিল যে ধরা পড়েছি যখন তখন। আসলে কি ছিল জানেন তো, আমরা আমাদের একটা জিনিস মেনটেন করতাম, সেটা হচ্ছে যে আসামিকে ধরে, তখন মারামারি তো খুব হতো, সেটা তো ঘটনাই, কিন্তু জেনারেলি আমরা মারতাম না যদি আসামি কোঅপারেট করে। আচ্ছা। এবং আমাদের সঙ্গে ওরা গল্প করতো, চা খেলে চা খাওয়াতাম, ডিম টোস্ট খাওয়াতাম, আমরা করতাম এগুলো, যার জন্য ওরাও খুব ফ্যামিলিয়ার হয়ে যেত। আর ফ্যামিলিয়ার হয়ে যেত বলেই তুষার হালদারকে আমরা ধরতে পেরেছি। কীরকম? এই কেসেরই আসামি সাহেব শঙ্করের গ্রুপের একটা আসামি ছিল, তাদের ট্রায়াল চলছে তখন। এদিকে আবার বেশ কিছু ব্যাংক ডাকাতি হয়ে গেছে। আচ্ছা, মানে আপনারা ভেবেছেন স্বস্তি, অনেকে ধরা পড়ে গিয়েছে, হবে না। বেঙ্গল এলাকায়, আমাদের এলাকায় বেশ কিছু, কিন্তু তার মধ্যে আবার ডাকাতি। তো একদিন এরকম আমার অন্য একটা ট্রায়াল চলছিল, আমি আলিপুর জজ কোর্টে গিয়েছিলাম, সেখানে একটা চায়ের দোকান ছিল, আমাদের চা ফা খেতাম ওখানে, এখনো আছে সেই দোকান। হ্যাঁ। এবারে আসামিদের যারা নিয়ে যায় আরএফের সিপাহীরা, ওরাও আসামিরা চা খেতে চায়, ওরাও নিয়ে যায় ওখানে। হঠাৎ দেখি একটা, এই কেসের আমি যাদের ধরেছিলাম অন্য জায়গায় কেস চলছিল, তার অন্য কোর্টে, সে বলছে ও স্যার, কী হলো? বলছে চা খাওয়াবেন? আয় চা খা। ওদের সিপাহীকে বললাম, নিয়ে এলো, ওদের সবাইকে চা ফা খাওয়ালাম। যেতে যেতে আমায় বলছে যে স্যার, দক্ষিণেশ্বরে ব্যাংক ডাকাতিতে স্টেন গানের মতন একটা আর্মস ইউজ হয়েছে শুনলাম। আমি বললাম হ্যাঁ হয়েছে তো। বললো ওটা আমি জানি স্যার কার কাছে আছে। কি হয়েছিল ডাকাতিতে প্রথমে একটু শুনে নি। ব্যাংক দক্ষিণেশ্বরে ব্যাংক ডাকাতি হয়েছিল, তাতে যে আর্মসটা ইউজ হয়েছিল সেটা স্টেন গানের মতন দেখতে। হ্যাঁ, ডাকাতিটা কিভাবে হয়েছিল? মানে ঢুকে গিয়ে, হ্যাঁ যেরকম ব্যাংক ডাকাতি করে, আচ্ছা নর্মাল একদম, মানে কাস্টমারদের কোনো রকম কিছু নয়? না, কাস্টমারদের কোনো রকম অ্যাটাক নয়। না, কাস্টমারদের অ্যাটাকটা তো সেটা পরে জানতে পারবো। যাই হোক, ওটা তো দক্ষিণেশ্বরের আমাদের জানানো ছিল না, আমরা জাস্ট বেসিক ইনফরমেশন, আমরা জাস্ট শুনেছিলাম যে এরকম একটা আর্মস ইউজ হয়েছে, মানে স্টেন গানের মতো। তো আমি বললাম কার কাছে? বললো যে স্যার তুষার হালদারের কাছে আছে এরকম একটা আর্মস ওদের গ্রুপে। আচ্ছা, তুষার হালদারকে কোথায় পাবো?
বললো সে জানি না স্যার, তবে পিন্টু বলে একটা ছেলে আছে, ওর মদের ঠেক আছে উল্টোডাঙা 9 নম্বর বাস স্ট্যান্ডের পেছনে, ওইখানেও মদ খেতে আসে। আচ্ছা, আমি বললাম যে ঠিক আছে। তা আমাদের এক কনস্টেবল ছিল কালাচাঁদ, কালাচাঁদ উল্টোডাঙায় থাকতো, মানে হেন খবর নেই ওই এলাকার যেটা ওর কাছে থাকবে না, আচ্ছা, এরকমই রিসোর্সফুল। তো আমি কালাচাঁদকে বললাম যে এরকম কে আসে, বললো হ্যাঁ স্যার আসে, একটু নাকি গলায় কথা বলতো। আমি চলো গেলাম, গিয়ে পিন্টুকে তুললাম। এ বলছে কী হলো স্যার, আমি তো মদ বিক্রি করি, আমাকে আপনারা কেন তুলছেন? তখনকার ক্রিমিনালরা আবার এটা জানতো কে কাকে তুলবে। হ্যাঁ, তা আমি বললাম যে তোকে তুলেছি, তোর কাছে কেউ আসে ঠাসে, এরকম তুষার হালদার নাম, বললাম তো মেরে ফেলবে স্যার আমাকে আমি যদি বলি। আমি কী হয়েছে বললো স্যার তুষার হালদার কোথায় থাকে আমি জানি না, তুষার হালদার আসে আমার কাছে, ওর সঙ্গে আরেকটা ছেলে আসে মেজকা বলে, ওকে আমি চিনি, ও থাকে মধ্যমগ্রামের ওই দিকে। ও কিন্তু স্যার এসে মদ খাওয়ার সময় কিছুদিন আগেও আমাকে বান্ডিল থেকে নোট দিয়েছে। আচ্ছা, 2 2 4 হলো এটা। বান্ডিল থেকে নোট দেওয়া মানে ব্যাংক থেকে বার করা কারেন্সি। তা আমি বললাম যে তোকে দেখিয়ে দিতে হবে, বললো স্যার মেরে ফেলবে আমাকে। আমি ঠিক আছে, তোকে আমি বন্ধ করে রাখবো, তুইও বন্ধ থাকবি 3 মাস, তারপরে তুই বেরোবি বেল পেয়ে। মানে আলটিমেটলি ওকে একটা সিকিউরিটি দেওয়া, পুলিশের কাছে থাকলে সিকিউর যেটা বলা হয়। মানে ও জেলে আছে, হ্যাঁ, যদিও খবর দিত তাহলে তো জেলে থাকতো না, তাহলে তো বাইরে থাকতো। ঠিক। তো ওই সময় রুনুবাবুকে বললাম, উনি বললেন যে ঠিক আছে ওকে রেখে দে। ওকে এখানে কেসে অ্যারেস্ট দেখিয়ে রেখে দেওয়া হলো। 3 মাস ওর ফ্যামিলি আমরা চালিয়েছিলাম, তারপরে ওকে বেল করে দেওয়া হয়। তো ও তখন ওই মেজকাকে দেখিয়ে দিয়েছিল মেজকার বাড়ি। আচ্ছা, মেজকাকে তুলে আমরা গেলাম তুষার হালদারের বাড়ি ভোরবেলায়, তখন 6টা বাজে। তুষার হালদারের বাড়ি হচ্ছে খড়দা, একটা খাল ছিল, খালের ওপারটায়। তো গিয়ে দেখলাম নেই বাড়িতে কেউ। ওর মা বাবাকে জিজ্ঞেস করা হলো, ওনারা বললেন যে ও তো শ্বশুর বাড়ি আছে। শ্বশুর বাড়ি কোথায়? বেলঘরিয়া। তখন 7টা 7:30 বাজে ভোর। হ্যাঁ, বেলঘরিয়ায় গেলাম। বেলঘরিয়ায় গিয়ে দেখলাম 2তলা বাড়ি, বিশাল পাঁচিল ঘেরা, দরজা ভেতর থেকে বন্ধ। তা আমরা ভাবছি কী করে ঢুকবো, হঠাৎ দেখলাম ভেতর থেকে দরজা খুলে গেল, আর ভেতর থেকে কে বেরোলো? আমাদের এক সিপাই, হরেন্দ্র মিশির। মানে পাঁচিল লোককে ঢুকে পড়েছে। ও আচ্ছা 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 আচ্ছা। সে কোনখান দিয়ে ঢুকেছে জানি না, তবে পরে দেখে শুনলাম একটা গাছ ছিল, গাছের উপর উঠে পাঁচিল লোককে ঢুকেছে। মানে এই হচ্ছে আমাদের তখনকার সিপাহীদের অ্যারেঞ্জমেন্ট। তো 2তলার উপরে একটা ঘর, ওর শ্বশুর মশাই বললেন যে ওই ঘরে আছে। গেলাম, গিয়ে দরজা নক করলাম, দেখলাম গেঞ্জি পরে পায়জামা পরে বেরিয়ে এলো। বেরিয়ে এসে প্রথম কথা বললো, আপনারা এসে গেছেন, চলুন যাচ্ছি বলে একটা পাঞ্জাবি পরলো, বউকে বললো আমার কবে ফিরবো জানি না, যাচ্ছি। ব্যাংক ডাকাত, হ্যাঁ, দুর্ধর্ষ ব্যাংক ডাকাত, স্টেন গান ইউজ করছে সেই সময়। তো ওকে নিয়ে আমরা এলাম, এসে লালবাজারে রুনুবাবুর যে ঘরটা ছিল সেই ঘরেই বসলাম, ট্রাম লাইনের বারান্দার দিকে। ঢুকে বসে আমি ওকে বলছি যে কটা কী করেছিস বল, বলে আমি ওকে একটু ভয় দেখানোর চেষ্টা করছি যে এখানে সাহেব শঙ্করও 5খানা ব্যাংক ডাকাতি করে বলে গেছে। কিন্তু ওর উত্তর হলো প্রথম যে একটা সিগারেট দেবেন। এতটাই কুল। ওকে ধরা পড়ার থেকেই তো আপনি দেখছেন এরকম। হ্যাঁ, একদম চুপচাপ। ওর একটা সিগারেট দিলাম, সিগারেটটা ধরালো, ধরিয়ে বলো স্যার কে সাহেব শঙ্কর? আমি চিনি না, 5টা নাকি কটা ব্যাংক ডাকাতি করেছে, আমি 13টা ব্যাংক ডাকাতি করেছি। আমি ভাবছি মিথ্যে কথা বলছে। আপনারাও জানতেন না? না। বলে তখনও আমি বললাম যে লিখে দিতে পারবি কোথায় কোথায় করেছিস? কাগজ দিন। কাগজ কলম দিলাম,
লুতেশের গল্প প্রথম করেছে বেলঘরিয়ায় ব্যাংক ডাকাতি ইন দ্য ইয়ার 78, সেটা থেকে শুরু দিয়ে শেষ পর্যন্ত লিখলো। সবথেকে বড় জিনিস হচ্ছে বেলঘরিয়া ব্যাংক ডাকাতির সময় ওরা কিছু কাস্টমারের ঘড়ি, পেন এই সমস্ত নিয়েছিল, মানে শুরুতে জীবনের শুরুর ডাকাতিতে। সেই ঘড়িটা কি ঘড়ি সেটাও লিখলো, কি মেকের ঘড়ি এবং কার কাছে সেটা আছে। আমি রুনুবাবু তো খবর পেয়েছেন, রুনুবাবু কোয়ার্টার থেকে আসবেন, তা ইন দ্য মিন টাইম দেখলাম যে তখন আমাদের ডিসিডিডি ছিলেন এইচ এ শফি সাহেব এসছেন। তা আমি মানে দরজার দিকে মুখ করে বসে আছি আর ও আমার দিকে মুখ করে বসে আছে। হ্যাঁ, মানে ওই রুনুবাবুর ঘরটার মধ্যে, মানে যেটা ট্রাম লাইনের দিকে একদম লালবাজার ঢোকার আগেই, যে একদম ডিডি বিল্ডিং এর ওইখানটায়। হ্যাঁ, তো আমি উঠে দাঁড়াতে গেছি, এরম করে আমায় বললেন বসতে, তারপরে এরকম করে ডাকলেন আমায়, আমি বাইরে বেরোলাম, বললাম যে কিছু বলছে, আমি বললাম স্যার এই বলছে। বললো গো অন, তোমার কনফিডেন্সে আছে, তুমি কথা বলে যাও, আমি ঢুকবো না। বলে জাস্ট টার্ন করতে গিয়ে আমার কাঁধে হাত দিয়ে বললেন থ্যাংক ইউ অনিল, আমি চলে যাওয়ার আগে কাজটা হলো। চলে যাওয়া মানে ওনার ট্রান্সফার হয়ে গেছিলো। আচ্ছা, তারপর দিনই উনি চলে যান। আচ্ছা। তো আমি সেই দেখেছিলাম যে তুষার হালদার একটা আলাদা জিনিস। আচ্ছা, একে তো মানে এই তুষার হালদারকে তো আপনার কিছু করতেই হলো না, ও নিজেই বললো সবটা। কিচ্ছু করতে হয়নি। আর এতটা আপনার কি মনে হয় কোনো একটা জায়গায় যে এই ধরনের যারা ডাকাতির সঙ্গে যুক্ত, এই যে তুষার হালদারের মতো ক্যারেক্টার, সঠিক পথে নিয়ে যাওয়ার যারা হয়তো অনেক ভালো কিছু করতে পারতো যদি সত্যি অন্য কোনো, মানে যে লাইনেই যাবে সেটাতেই ও একটা ভালো জায়গায় পৌঁছতে পারতো।